শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক ৫ দশকের বন্ধন। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান এবং আমাদের সাথে রয়েছেন ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI এর সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমদ। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে AFPর বাংলাদেশ ব্যুরো চিফ জনাব শফিকুল আলম। আমরা তিনজন আলোচকের সাথেই আলোচনা করব। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে ডক্টর মশিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক ৫ দশকের বন্ধন। আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কের যখন আলোচনাটা করতে যাই তখন নিঃসন্দেহে আমাদের যে ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপট সেটি চলে আসে, কারণ এই সম্পর্কের শুরুটা হয়েছিল খুব ঘোর দুর্দিনে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে, এবং সেখানে এই অর্থনৈতিক যে অবকাঠামো সাম্প্রতিক সময়ে গড়ে উঠেছে সেই সব বিষয়গুলো আপনি বলবেন। পাশাপাশি আপনার চাকরি জীবনের শুরুর দিকে যখন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলেন, যদি আমি ভুল না করে থাকি, তখনও আপনি বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কগুলো আপনি দেখতেন, সেই জায়গা থেকেই যদি আপনি একটু শুরু করেন। ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ভারতের সাথে যে প্রথম বাণিজ্য চুক্তি বা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি হয়, আমি তার কিছু পরেই বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিই এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বিভাজনে ভারতের সাথে সম্পর্ক আরও অন্যান্য একাধিক দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। অন্যগুলোর সাথে সম্পর্কটা অতটা গভীর বা অতটা সক্রিয় ছিল না যতটা ছিল ভারতের সাথে। ভারতের সাথে সক্রিয় থাকার একটি তো প্রধান কারণ ছিল যে মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটা, আর একটা ছিল যে আমাদের এখানে তখন সরবরাহ বেশ ঘাটতি ছিল এবং তখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত আমদানিকারক খুব একটা বেশি সংখ্যায় ছিল না। ভারত থেকে আমদানি করা বা ভারতে জিনিস পাঠানো একটু সহজ ছিল, কারণ এটা কাছাকাছি। তো তখন আমি থেকে ভারতের সাথে বাণিজ্য বা ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক এটা দেখেছি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী যখন ভারতে যান তখন আমি বঙ্গবন্ধুর প্রাইভেট সেক্রেটারি, আমি ওনার সাথে গেছিলাম, কিন্তু মূল আলোচনায় তো অনেক প্রবীণ দু একজন কর্মকর্তা ছিলেন, আর ওরা রাজনৈতিক যারা ছিলেন এরা ছিলেন। আমি সেই আলোচনাতে অংশগ্রহণ করিনি, তবে ওই আলোচনার ফলে যে অ্যাগ্রিমেন্ট হয় সেগুলোর বাস্তবায়নের ইমপ্লিমেন্টেশন মনিটরিং যেটা, তার কিছু দায়িত্ব আমার ছিল। আবার যখন আমাদের সম্পর্কটা আবার নতুন করে রিইনফোর্সড হলো, প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেলেন 2010 সালে, ওই সময় আমি আবার এর সাথে সংযুক্ত হলাম। তো ভারতের সাথে যে সম্পর্কটা একটা সাধারণ অর্থনীতির নিয়ম অনুসারে নিকটবর্তী দেশের সাথে বাণিজ্য স্বাভাবিক কারণে বেশি হয়, কারণ পরিবহনের সুবিধা। আর আমাদের তো পরিবহনের বিভিন্ন রকম বাধা আছে, পরিবহনের সাথে কাস্টমস, ব্যাংকিং, এগুলোরও অনেক রকম জটিলতা আছে। সেজন্য দূরের দেশের সাথে আমাদের বাণিজ্য গড়ে তোলা যেমন একটু কঠিন, ভারতের সাথে বাণিজ্য গড়ে তোলাটা অত কঠিন নয়। 2010 সালের থেকে এ পর্যন্ত বাংলাদেশ ভারতের সহযোগিতার যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, এটা আরেকটু ব্যাপক ভিত্তি। আমি এই জন্য বলছি যে 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে, তখন ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নামে একটা চুক্তি সই হয়, এবং সেই চুক্তি হলো যে বাংলাদেশ এবং ভারত উদ্যোগ নেবে কিভাবে এই উপ-আঞ্চলিক দেশ যেগুলো আছে, নেপাল এবং ভুটান, এদেরকে কিভাবে সংযুক্ত করা যায়। এরা কোনো প্রকল্পের সাথে সংযুক্ত হতে পারে, অথবা এই যে কোঅপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট, এখানেও স্বাক্ষর করতে পারে। এইটা একটা নতুন ভিত্তি প্রস্তুত করে, আর এর ভিত্তি করেই অন্যান্য যে সাধারণ বা স্বাভাবিক যে সকল সম্পর্ক, সেই সম্পর্কগুলো গড়ে উঠছে। যেমন আমাদের সাথে ভারতের পরিবহন ব্যবস্থা বেশ দুর্বল ছিল। দুর্বল থাকার কারণ হলো
যে 1947 সালের আগে যে পরিবহন ব্যবস্থা ছিল, রেলের যোগাযোগ ছিল, সেগুলো কোনো এক সময় এসে বন্ধ হয়ে যায়। এবং ভারতের সবই তো এখন ব্রডগেজ হয়ে গেছে ট্রেন, ওদের রাস্তাতেও বোধহয় বেশি হেভি ওয়েটের ট্রাক চলে। আমাদের দিকেও বন্দর টন্দরগুলোর, দেশের ভিতরে যে নদী বন্দর, সেখানেও অনেক জায়গাতে এখন বড় জাহাজ চলে না। এই সকল অসুবিধার জন্য এই পরিবহনের জন্য কিছুটা ঘাটতি আছে। আরেকটি হলো যে ভারতের এই উত্তর পূর্বে যে সকল অঙ্গরাজ্য আছে, এই অঙ্গরাজ্যগুলো যদি কলকাতা বন্দর অথবা ভারতের অন্য কোনো বন্দর ব্যবহার করতে চায়, তাহলে ওদের থেকে অনেক দূরে চলে যায়। এদের জন্য স্বাভাবিক বন্দর হলো চট্টগ্রাম। ভুটান, নেপাল অবশ্য মংলাকে বেশি পছন্দ করে। মংলার থেকে তারা ট্রাকে অথবা রেল লাইনের সুযোগ যদি হয়, রেল লাইনে জিনিস নিতে পারে। এটা সামগ্রিকভাবে দেখলে দেখা যাবে যে এই উপ আঞ্চলিক দেশগুলোর ভিতরে বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্র আরও জোরদার হতে পারে, আরও বিস্তৃত হতে পারে। কিন্তু 47 সালে উপমহাদেশ ভাগ হওয়ার কারণে এবং সকল দেশেরই নিজস্ব রাজনৈতিক উদ্যোগ, নিজস্ব অর্থনৈতিক উদ্যোগ, এগুলোর কারণে এই সহযোগিতা আসছে না। বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় একটা উদ্যোগ ছিল যে ভারত এবং বাংলাদেশ যেখানে যৌথভাবে কোনো শিল্প গড়ে তুলতে পারে, সেখানে উভয় দেশের পরিকল্পনা কমিশন মিলে শনাক্ত করবে কোন শিল্পটা গড়ে তোলা যায় এবং যে দেশেই শিল্পটা গড়লে বেশি সুবিধা হবে সেখানেই গড়া হবে। তো সেই স্পিরিটটাও এই ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট এর পেছনে কাজ করেছে। কিন্তু সহযোগিতার প্রকৃত ক্ষেত্রগুলো তো বিভিন্ন সেক্টরে বিস্তারিত। সেই সেক্টরগুলো নিজের থেকেই আবার সেই মন্ত্রণালয় বা সেই এজেন্সি, ওরা নিজের থেকে আবার সেসব চুক্তি করে। তো এই যে সার্বিক একটা চেতনা, আর সেই চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য যে খণ্ড খণ্ড টুকরো টুকরো যে উদ্যোগ, এই দুটোই আমাদের একসাথে চলছে। আর এই দুটোর ভিতরে সমন্বয় করার জন্য বেশ একটা জোরালো উদ্যোগ দরকার। সেই উদ্যোগ কখনো জোরালো হয়, আবার কখনো হয়তো একটু দুর্বল হয়, কারণ যে লোকটি কাজ করছে তার কাজ করার অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কে তার চেতনা, এগুলো সবই কাজ করে। তার ফলে এটা এই 2010 সালের পরে অন্যদিকে যায় নাই, কিন্তু বিভিন্ন ছোটোখাটো সমস্যা থাকে, সেগুলো আমরা নিষ্পত্তি করার চেষ্টা করি এবং আমার নিজের ধারণা এই সম্পর্কটা আরও ব্যাপক হচ্ছে এবং আরও গভীর হচ্ছে। আমরা আপনার কাছে আসবো এবং এই যে ট্রান্সশিপমেন্টের কারণে উত্তর পূর্ব ভারতের কি লাভ হচ্ছে কিংবা আমরা এ থেকে কতটা সুফল পেতে পারছি বা পাচ্ছি, যদি কাঙ্ক্ষিত হারে না পেয়ে থাকি সেই জায়গায় চ্যালেঞ্জগুলো কি, সেই সব বিষয় নিয়ে আমি আপনার কাছে আবারও আসবো। তার আগে আমি একটু এএফপির ব্যুরো চিফ জনাব শফিকুল আলম আমাদের সাথে যুক্ত রয়েছেন। জনাব শফিকুল আলম, আপনি শুনছিলেন আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক, 5 দশকের বন্ধন। এই সম্পর্কের ক্ষেত্রে জনাব মশিউর রহমান যেটি বলছিলেন যে দীর্ঘ এই সময়ের সম্পর্কে হয়তো টানাপোড়েন থেকেছে, কিন্তু তারপরেও নেতৃত্বের কারণে সেটি আবার পুনরুজ্জীবিত হয়েছে, চেতনার কারণে বলছেন উনি, এবং কর্মদক্ষতার কারণে, অভিজ্ঞতার কারণে, এবং সেই দুদেশের যে লাভালাভের বিষয়টি সেটিও বেশ বোঝাপড়ার মাধ্যমেই এগিয়ে গেছে। এবং আজকের বাংলাদেশে এসে আমরা গত 10 বছরের কথা উনি বলছিলেন যে অবকাঠামোগত যে উন্নয়ন বা অন্যান্য যে ইতিবাচক পরিবর্তন, সেই জায়গায় ভারতের ভূমিকা সব কিছু মিলিয়ে আপনি যদি একটু মূল্যায়ন করেন। হিস্টোরিক্যালি কিন্তু আমরা একই ওই উপমহাদেশের একটা পার্ট, ফলে আমাদের যারা পলিসি মেকার তারা সবসময় চেয়েছেন যে এই যে একটা সাইনার্জি আমাদের আর তাদের, আমরা সত্যিকার অর্থে একটা বর্ডার আমরা আছে ঠিকই, কিন্তু আমরা ওদের সাথে যেটা ইউরোপ পেয়েছে, ওয়েস্টার্ন ইউরোপের যেই ধরেন সেনজেন চুক্তির ফলে বা ইউরোপিয়ান ইউনিয়ন করার ফলে যেই ধরনের বেনিফিটটা পেয়েছে, তো আমাদের পলিসি মেকাররা এটা চেয়েছিলেন যে সেই ধরনের বেনিফিট আমরা যেন পাই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে। এবং সত্যিকার অর্থে কিছু যে ট্রেড বাড়েনি সেটাও কিন্তু না, আমাদের ট্রেড কিন্তু আপনি যদি ধরেন 90-এর দশক ধরেন বা 2010 সাল পর্যন্ত, তারপরে থেকে কিন্তু এক ধরনের কিন্তু ট্রেডের কিছুটা মোমেন্টাম এসছে। কারণ কথা হচ্ছে যে ওইটা কতটুকু কাঙ্ক্ষিত, মানে এটা কি আরো বেটার হওয়া যেত কিনা।
এটা আসলে আরো বেটার হতো, কারণ এটা হয়নি। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা দুটো দেশে কিন্তু ম্যাসিভলি রিচ কোনো দেশ না। হ্যাঁ, ফলে আমাদের মানে সত্যিকার অর্থে ইন্ডিয়ার যেমন ডোমেস্টিক অনেক ফ্যাক্টরকে দেখতে হয়, আমাদেরও সেই ক্ষেত্রে অনেক কিছু ইয়েছে। আর আমরা এটাকে বেনিফিটটা নেওয়ার জন্য যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যেই ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন, এটা আমার মনে হয় যে আরো এটা ইটস এ লম্বা প্রসেস, বাট ইটস এ, আমি বলতেছি ইটস এ গুড বিগিনিং। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনি শুনছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক সম্পর্কে এবং অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে, আপনার মূল্যায়ন শুনবো। সবচেয়ে আগে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে 2010-এ যে ডিক্লারেশনটা, যেটা ডক্টর মোশাররফ রহমান সাহেব বললেন, দি টার্নিং পয়েন্ট ওয়াজ 2010, সেই ওনার ওই ডিক্লারেশনে যে 52টা পয়েন্ট ছিল কমার্সের ব্যাপারে, দ্যাট হ্যাজ মোটিভেটেড দ্য বিজনেস কমিউনিটি অফ বোথ দি কান্ট্রিজ। এবং এই ভারত বাংলাদেশ চেম্বার আমরা গঠন করেছিলাম 2005-06 দিকে। তার আগে ফেডারেশন থেকে আমরা নর্থ ইস্টের সাথে অনেকবার আমরা ট্রাভেল করেছি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দিল্লি থেকে কোনো সময় সাড়া পাওয়া যেত না। নর্থ ইস্ট খুব ইগার ছিল যে কী করে ভাই কাজ করা যায়, কিন্তু দিল্লিতে গেলেই আর আসে না। কিন্তু ডক্টর মোশাররফ রহমান সাহেব যেটা বললেন, 2010-এ যে টার্নিং পয়েন্ট পর থেকে আমরা যেটাই প্রপোজ করি দিল্লি তার চেয়ে বেশি দিচ্ছে। তার মানে কি? তার মানে ইন্ডিয়া হ্যাজ রিয়েলাইজড যে এই যে হিস্টোরিক্যালি যে ডিভাইড হয়ে গেলাম আমরা বর্ডার দিয়ে, তাতে যে কানেক্টিভিটি সব কেটে গেল, নদী, রেল, রোড, সব কিছু তো কাটা। তো এই যে 7-8টা প্রদেশ ওদের যে নর্থ ইস্টে আটকে গেল, তারা কিন্তু ওভারনাইট ল্যান্ডলকড কান্ট্রি হয়ে গেছে এবং তারা কিন্তু ডেভেলপ করছিল না। এবং দিল্লির ইচ্ছাও ছিল তারা এইভাবে গরিব থাক, এবার বড় লোক হয়ে গেলে আবার যদি মিলেমিশে যায় ভারতের সাথে, বাংলাদেশের সাথে, এও তো ভয় একটা আছে। তো সেই জন্য এটা ওরা কিন্তু আটকেছিল। কিন্তু পরে তারা রিয়েলাইজ করেছে যে বাংলাদেশ যদি ইনগেজ থাকতে পারে আর বাংলাদেশ যদি ব্যবসা বাণিজ্য বাড়াতে পারে, উভয়ে বাংলাদেশ এবং নর্থ ইস্ট যদি ডেভেলপ করতে পারে, তাহলে এটা ইন্ডিয়ারও লাভ। ইন্ডিয়ার জিডিপি অন্যদিকে 7-8%, 9% হয়, কিন্তু ওখানে গিয়ে 2-3% টেনে নিয়ে নামায় দেয় তাদের ওভারঅল জিডিপি। এখান থেকেও ইন্ডিয়া ভেঙে বেরিয়ে আসতে পারবে। তো আমি যেটা বলবো যে আজকে আমাদের রিলেশনশিপটা এত সুন্দর হয়েছে যে টেন্স অফ ইন্ডিয়ান বিগ কোম্পানিজ আর ইনভেস্টিং ইন বাংলাদেশ। টাটা, হিরো, ইউ নেম ইট, ম্যারিকো, এরা সব কিন্তু এখানে আছে। দে নো দ্যাট বাংলাদেশ ইজ গ্রোয়িং ফাস্ট। ইনফ্যাক্ট এই বছর যদি দেখি, উই হ্যাভ গ্রোন ফাস্টার দেন ইন্ডিয়া ফর মানে এনি রিজন, এনি কম্প্যারিজনে কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে বেটার আছি। এবং আমাদের যদি পার ক্যাপিটা ইনকামও দেখি, তাহলে কিন্তু আমাদের গ্রোথ ফ্যান্টাস্টিক। তো এই জিনিসটা কিন্তু ভারতের যে ব্যবসায়ী শিল্প গোষ্ঠীগুলো আছে, তারা কিন্তু এটা নোটিস করছে। আরেকটা হলো কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট একাধারে ইকোনমিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন একটানে, এবং সব সময় বলছেন ব্যবসা বান্ধব সরকার। এমনকি আমরা কোভিড-19-এ যে সরকারের যে মনোভাব আমরা দেখতে পেলাম, আমাদেরকে সারপ্রাইজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রণোদনা দিয়ে দিলেন আমরা বলার আগেই ঠিক মতো। এরপরে যদি যে বাজেটটা আমরা পেলাম গতবারে, সেই বাজেট ছিল আমাদের হিস্ট্রিতে দেবার বাজেট ছিল না, আমাদেরকে যে দিতে হবে তা না, সরকার যে নেবে সেটা না। ফর দ্য গভর্নমেন্ট ইট ওয়াজ টু গিভ টু আস, ফর আস দ্য গভর্নমেন্ট ইজ গিভিং টু আস। আমরা কিন্তু ফার্স্ট টাইম এই বাজেটের মাধ্যমে আমরা সরকারের আসল চেহারা দেখতে পেয়েছি, টু সাপোর্ট দ্য প্রাইভেট সেক্টর। এবং এই প্রাইভেট সেক্টরই কিন্তু বড় বড় দেশকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা ভারত বাংলাদেশের যে রিজনাল কানেক্টিভিটি এবং রিজনাল ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, মানে ওদের তুলা আমরা সুতা, কিংবা ওদের তুলা সুতা আমাদের কাপড় করে আমরা সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করব ইন্ডো বাংলা প্রোডাক্ট হিসাবে। ঠিক সেরকমভাবে আমরা ইলেকট্রিক ভেহিকেলস এবং অন্য অন্য কম্পোনেন্টস আমরা কিন্তু এখন ভ্যালু চেইনের উপর ওয়ার্ক করছি। এবং দিস ইজ দ্য নিউ কনসেপ্ট, যেটা বাংলাদেশ একা না, বাংলাদেশ ভারত মিলে এটা যৌথভাবে এই প্রোডাক্টটা ওয়ার্ল্ডকে দেওয়া। তাহলে কিন্তু ভারত আর বাংলাদেশ যখন
ওদের এক্সেলেন্স আর আমাদের এক্সেলেন্স নিয়ে যখন কাজ করবে তখন কিন্তু আমাদের শক্তি অনেক বেড়ে যায়। ঠিক আইটিতেও আমরা সেরকমই পরিকল্পনা করছি। তো আজকে এটুকুই বলবো যে ডক্টর মশিউর রহমানের মতো মানুষ, ওনারা আমাদেরকে গাইড করে যাচ্ছেন এবং গাইড করছেন বলে কিন্তু আমরা সঠিক পথে একদিকে আছি। এবং আজকে যে ডেভেলপমেন্টটা, ইট ইজ ভাইটাল ফর আস। এই যে মোদী সরকার এবং আওয়ামী লীগ সরকারের যে একটা বন্ধুত্ব, আমাদের ফাংশনে মোদী সাহেব আসবেন, আমরা ওয়েলকাম করছি, এই বন্ধুত্বগুলো খুব দরকার ছিল এবং দিস ইজ হোয়াট উইল লিড আস টু গ্রেটার প্রসপেরিটি। আমরা ওই দিকেই তাকিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো ডক্টর মশিউর রহমান। এই যে ট্রানজিট বলি বা ট্রান্সশিপমেন্ট বলি, এর সুবিধা বা সুফল, বা কেউ কেউ বলছে যে ভারত যেভাবে নিতে পারছে বা নিচ্ছে, আমরা কি সেভাবে পারছি কিনা, বা আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জন কতটা হচ্ছে, পুরো বিষয়টি যদি আপনি একটু মূল্যায়ন করেন। ট্রানজিটে তো 47 সালের পর থেকেই পাকিস্তান এবং ভারতের একটা অ্যাগ্রিমেন্ট ছিল। 71 সালের পরে আবার বাংলাদেশের সাথে সে অ্যাগ্রিমেন্টটাই হয়। তবে ওই ট্রানজিটটা শুধু ভারতের এক অংশ থেকে ভারতের আর এক অংশে যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু তৃতীয় দেশে যাওয়ার এর ভিতরে কোনো ব্যবস্থা ছিল না। ভারতকে যে আমরা ট্রানজিট দিয়েছি, সে ট্রানজিটটা হলো যে ভারতের আমাদের নদীবন্দর, আমাদের নৌপথ ব্যবহার করে তারা ভারতের আর একটা অংশ যেতে পারবে। এটা স্পষ্টতই উত্তর নর্থ ইস্টার্ন স্টেটসে যাওয়ার ব্যবস্থা। আর নর্থ ইস্টার্ন স্টেটসগুলো তারাও আমাদের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে অন্যান্য জায়গায়। এর সাথে আর একটি শর্ত আমরা এবার যোগ করেছি যে এই আমাদের বন্দর ব্যবহার করে তারা তৃতীয় দেশের সাথেও ব্যবসা করতে পারবে, অর্থাৎ তাদের এক্সপোর্ট ইম্পোর্টও আমাদের এই বন্দর দিয়ে হতে পারবে। যেমন ভারত চট্টগ্রাম বন্দর বেশি ব্যবহার করতে চায়, আর নর্থ ইস্টার্ন স্টেটসে চট্টগ্রামের থেকে যাওয়া সহজ, সেজন্য তারা নদী বন্দরেও আমাদের কিছু অর্থ সাহায্য করতেছে নদী বন্দরগুলোকে আরও শক্তিশালী করার জন্য। চট্টগ্রাম বন্দরের ঠিক না, তবে চট্টগ্রাম থেকে রেল লাইন, আবার আখাউড়া আগরতলা রেল লাইন করার জন্য কিছুটা তাদের অর্থ আমরা ব্যয় করছি। তো এই নর্থ ইস্টার্ন স্টেটসের একটা বড় ফোকাস সেখানে আছে। এর পরবর্তী সময় আমরা ওদের সাথে কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্ট একটা করেছি। কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্টের এই মূল কথা হলো যে আমাদের যে রপ্তানি বা আমদানি, সেগুলো চট্টগ্রাম বা মংলার থেকে সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে যে বড় জাহাজে তারা মালামাল নেয়। ইন্ডিয়ার ওয়েস্ট কোস্টে অনেকগুলো বন্দর আছে। যদি আমরা এই ইন্ডিয়াতে আমাদের কোস্টাল শিপ যেতে পারে, কোস্টাল শিপ যদি ইন্ডিয়াতে যে ওদের পশ্চিমে যে বন্দর আছে, কলকাতা বন্দরটা কনজেস্টেড, এটাতে তেমন কোনো আকর্ষণ নাই। পশ্চিমের অন্যান্য বন্দর দিয়ে যে যদি আমরা তৃতীয় দেশে যাতায়াত করতে পারি, তাহলে আমাদের এই বন্দর কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, যে বাংলাদেশে আমরা চট্টগ্রাম এবং পায়রা এখন তৈরি হচ্ছে, এরপরে মূলত নির্ভরশীল। মংলা বন্দরে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে, কিন্তু ভারতের বন্দর অ্যাক্সেস করলে আমাদের বন্দরের সংখ্যা অনেক বেড়ে যায়। কিন্তু ওইখানে যখন আমরা চুক্তি সই করি, তখন এই থার্ড কান্ট্রি কন্ডিশনটা ওখানে রাখা হয়নি। এটা ভবিষ্যতে হবে। আমি যতদূর জানি তাহলে হলো আমাদের শিপিং মিনিস্ট্রি এসব বিষয়ে আলোচনা শুরু করেছে। আর একটি যেটা আমাদের কাগজে প্রায় আসে, সে হলো যে আমরা ভারতকে কি হিসাবে চার্জ করব। সেখানে একটি মত হলো যে ভারত আমাদের ভূখণ্ড ব্যবহার করে কত টাকা বাঁচাচ্ছে, তারই একটা অংশ আমরা নিব। আর একটা হতে পারে যে অনেক বেশি অর্থবহ অর্থনীতির সূত্র ধরে যদি আমরা মনে করি যে ওরা যে টাকা বাঁচাচ্ছে সেই টাকার একটা অংশ আমরা নেব, হতে পারে। তাহলে ও কত টাকা বাঁচাচ্ছে সেই হিসাব করতে হয়। আবার ওরা হিসাব করবে যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের কত খরচ হয়। নদীপথের কথা যদি ধরি, আমরা নদীপথে ভারতের একটি জাহাজ যদি অতিরিক্ত যায়, সেজন্য আমরা কিন্তু নতুন করে নদী আবার তৈরি করি না, ওই নদীতেই যাচ্ছে। এবং এই ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট যে প্রোটোকল আছে, তাতে ওরা আমাদেরকে একটা নির্ধারিত পরিমাণ টাকা দেয়, বিভিন্ন সময় সেই টাকার পরিমাণটা বাড়ানো হয়। আবার নতুন যদি কোনো
নদী বন্দর ব্যবহার করে, সেজন্য আবার অতিরিক্ত চার্জ হয়। রোডসের চার্জটা এখনও বোধহয় বিতর্কিত। সেখানে একটি হিসাব হলো যে ওরা কত টাকা বাঁচাচ্ছে, যেটা আমি আগে বললাম। আরেকটি হলো যে অর্থনীতির সূত্রে যে ভারতের একটি ট্রাক যদি বাংলাদেশের পথ ব্যবহার করে তাহলে আমার অতিরিক্ত কত খরচ হচ্ছে। যদি আমরা এই আগরতলা আর এদিকে আমাদের দেশের ধরি, তাহলে এই পথটুকুতেই আমাদের এক্সপোর্ট জিনিসও যাবে, আমরা যেটা ভারতে বিক্রি করবো সেই জিনিসও যাবে, আর ভারতের নর্থ ইস্টে যে সকল জিনিস আমদানি রপ্তানি হয় তারাও ব্যবহার করবে। এবং আমাদের দেশে যখন একটা ট্রাক রেজিস্টার্ড হয়, সে তার রুটস বলে এবং দেশের সব জায়গায় সে চলতে পারে। তার ব্যবসার খাতিরে হয়তো সে একটা বিশেষ জায়গা বেছে নেয়। কিন্তু ভারতের যে ট্রাক যদি আমাদের এখানে আসে, তাহলে উত্তর পূর্বের ট্রাক ওই কুমিল্লা, চট্টগ্রাম এই অংশে ব্যবহার করবে, অন্য অংশে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আবার ওদিকে যদি তারা এই বিশ্বের পাবনা, রাজশাহী, খুলনা, যশোরের দিকে আসে, তাহলে ওই অঞ্চল ব্যবহার করবে। তো সেখানে প্রশ্ন হবে যে এই জায়গায় ট্রাক ব্যবহার করার জন্য আমাদের প্রান্তিক ব্যয় কত হতে পারে, সেই ব্যয়টাই তাদের কাছ থেকে আদায় করা। এবং প্রান্তিক ব্যয়, এটা হিসাব বেশ জটিল, কিন্তু এর হিসাব করা সম্ভব। কারণ ওদের এই যে আমাদের বন্দর ব্যবহার করে আমাদের আমদানি রপ্তানির পরিমাণ অনেক বেশি হবে, ওদের আমদানি রপ্তানির পরিমাণ আমাদের তুলনায় অনেক কম হবে। সারা ভারতের যে আমদানি রপ্তানি হয় তার বোধহয় 5-7% এই নর্থ ইস্টার্ন স্টেটস করে। অতএব এখানে আমদানি রপ্তানির পরিমাণ এখনও খুব বেশি নয়। সুযোগ পেলে এখানে তো অভ্যন্তরীণ একটা প্রবৃদ্ধি আসবে, ফলে একটু বেশি হবে। তো সেখান থেকে আমার মনে হয় যে যদি আমরা এই প্রান্তিক ব্যয়টা, প্রান্তিক কষ্টটাকে দেই, তাহলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না, আমরা যথেষ্ট পরিমাণে পাই। এবং এই আমাদের যে এখন ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট প্রোটোকল আছে, এইটাই হলো তার বড় প্রমাণ। ওরা আমাদেরকে এই পথগুলো যাই ব্যবহার করুক, হিসাবে যে টাকাটা এসেছে সেই টাকাটাই ওরা আমাদেরকে দিয়ে যাচ্ছে। রোডসও ওরকম একটা ব্যবস্থা হবে। আমাদের যেখানে অসুবিধা সে হলো আমাদের এই ওদের সব কিছুই আমাদের বন্দর, নদীপথ, রেল বা সড়ক, এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ওদের ব্যবহার করতে হবে। আমাদের এই মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন অ্যাডমিনিস্ট্রেট করার মতো কোনো এজেন্সি এখনও নাই। সেই জন্য এই বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে এটাকে হিসাব করে, বিভিন্নভাবে তৈরি করে। আমার যেটা মনে হয় সে হলো, 1 নম্বর হলো যে 47 সাল এবং তারপরে 71 সালের পর থেকে রেলওয়ের একটি আছে, একটা ওদের মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং অথবা কন্ট্রাক্ট আছে যে কীভাবে ওরা টাকা পয়সা হিসাব করবে, কে কত দেবে। সেটাকে যদি আমরা ফরম্যাট বা টেমপ্লেট ধরি, তাহলে ওইভাবেই আমরা হিসাব করতে পারি যে আমাদের ভারতকে এই ব্যবহারের সুযোগ দেওয়ার ফলে আমাদের অতিরিক্ত কি ব্যয় হচ্ছে। সেটি তো রেলপথে, কিন্তু অন্যান্য পথে, সব পথেই প্রিন্সিপাল একই, ইকোনমিক প্রিন্সিপাল একই, ওটাকে ভিত্তি ধরে। হ্যাঁ, গ্যাটের যেটা আছে, যেটা WTO অ্যাডপ্ট করছে, সেটা হলো যে ট্রানজিট হলো আমার দেশের থেকে আর এক দেশে যাওয়া, এবং সেই দেশের মধ্য দিয়ে আমি কোথায় যাব এটা বলা নাই ওখানে। অর্থাৎ সেটা রাখা হয়েছে যে সবটাই বাইল্যাটারালি আমরা ঠিক করতে হবে, কারণ সব জায়গায় পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এক নয়। তো আমি মনে করি যে গ্যাট বা WTO যে প্রিন্সিপাল আছে, যেটা অর্থনীতির সাথে মেলে, সেই ভিত্তিতে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কোনো লোকসান হয় না। কারণ ওর ট্রাক বা রেল বা নৌযান কত চলবে, আর যেটুকু আমাদের মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় তার তো বেশি তো হবে না। কিন্তু আমরা ওদের কাছে একটা অতিরিক্ত টাকা পাই, যে জন্য আমি নতুন নদী খুঁজতেছি না, যে নতুন খাল করতেছি না, এবং আমার রাস্তাকে আরেকটু বেশি মজবুত করতেছি যাতে ওদের ব্যবহারে নষ্ট না হয়ে যায়। তো সেই হিসাবগুলো করলে আমার মনে হয় না লোকসান হয়। কিন্তু ওই যে আমাদের মনের ভিতরে একটা এসে গেছে যে ওর বেশি সুবিধা নিচ্ছে, তাহলে আমরা কেন ওদেরকে সুবিধা দিব, আমরা ওদেরকে ঠেকায় রাখি, তাহলে পয়সা আমরা বেশি আয় করতে পারবো। কিন্তু সেখানেও প্রশ্ন হলো যে ওদের যদি এই মেইনল্যান্ড থেকে নর্থ ইস্টে আসার জন্য রাস্তা এবং রেলওয়ে তৈরি হয়ে থাকে, এ তো সাঙ্ক কস্ট, এটা তো হয়েই গেছে।
অতএব আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিশন হলো যে একজন প্রাইভেট ট্রান্সপোর্ট অপারেটর সে কোন জায়গাতে পছন্দ করবে, সে পছন্দ করবে সেই জায়গাটাই যে জায়গায় তার লাভ হবে, অনেক খরচটা কম এবং একটা স্বস্তিকর পরিবেশের ভিতর সে ট্রান্সপোর্ট করতে পারবে। সো আমাদের নজরটা হবে ভারতের কি সুবিধা বা অসুবিধা হলো তা নয়, ভারতের যে ট্রান্সপোর্ট অপারেটর আছে সে কোনটা ব্যবহার করতে চায় তাকে সুবিধা দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শফিকুল আলমের কাছে যাব। জনাব শফিকুল আলম, ভারত বাংলাদেশ বাণিজ্যের কথা আমরা যখনই বলি তখন শুল্ক অশুল্ক বাধার বিষয়টি চলে আসে, পাশাপাশি অ্যান্টি ডাম্পিংয়ের কথাও বলা হয়ে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। এটা আসলে আনফরচুনেট যে মানে আমরা এত বছর আমাদের সাথে ওদের সুসম্পর্ক, তারপরে আমরা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই এই নন ট্যারিফ ব্যারিয়ারের প্রসঙ্গগুলো এসে পড়ে। তো এটার কারণ যেটা হচ্ছে যে ইন্ডিয়া তো অনেক বড় একটা দেশ, তার আর একটা হচ্ছে যে ওরা ফেডারালিজম করে, ফলে একটা সময় হয় কি সেন্ট্রাল গভর্নমেন্টও যেই ধরনের ডিল বাংলাদেশের সাথে চায়, দেখা যাচ্ছে যে ওইখানে বাধা হয়ে দাঁড়ায় স্থানীয়, যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রুপ হয়তো বা বলছে যে না এটা ঠিক হচ্ছে না, বা আপনি পাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যারা মিল তারা কিন্তু অনেক দে প্লেড এ বিগ রোল, আউটসাইজ রোল বলতে গেলে, কারণ ওইখান থেকে ওদের ইন্ডিয়ার টোটাল পার্টের হাফটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে। তো এই ধরনের এইগুলোকে সত্যিকার অর্থে আমরা এখনো ওভারকাম করতে পারছি না, এই কারণ হচ্ছে যে ইন্টারনাল প্রেশার গুলো অনেক বেশি। তো আমাদের যেটা মনে হয় যে এই জায়গাগুলো করার জন্য আমাদের সত্যিকার অর্থে আমাদের ইকোনমিক যে আমরা নেগোসিয়েশনে সেই জায়গাগুলো আমরা খুব যে ম্যাসিভলি আমরা ক্যাপাসিটি যে আমরা বিল্ড করতে পেরেছি তা না। ফলে ওরা যখনই আমাদেরকে এইগুলো ইয়েগুলো করে তখন আমরা যে ডাব্লিউটিওর কাছে যাব, যে এই কেসগুলো খুব দ্রুত ফাইট করে এটাকে যে রিজলভ করা, সেই ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে যে মানে আমরা অবশ্যই ট্যারিফ কমিশন করেছি, তারা পয়েন্ট আউট করে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা অতটা ফাস্ট হয় না। আর সত্যিকার অর্থে হয় কি যে ট্রেড ডিল করতে গেলে সব সময় এই যে ট্যারিফ এবং নন ট্যারিফ বাধা এটা কিন্তু অনেক দেশের সাথেই থাকে, অনেক হয়, কিন্তু আমরা যেই ধরনের ট্রাস্টে বিশেষ করে এখন যে পরিমাণ সম্পর্কের উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে আসলে এগুলো অনেক ক্ষেত্রে ইচ্ছা করলেই ওভারলুক করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারনাল প্রেসার বা ইন্টারনাল কিছু গ্রুপ অফ মানে একটা বড় একটা বিজনেস অ্যাসোসিয়েশন বা একটা লবি গ্রুপ, তারা এখানে একটা বড় ভূমিকা পালন করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছেও আমি আসব, বিশেষ করে এই বিষয়টি নিয়ে যে নর্থ ইস্টের যে বাজার তৈরি করার কথা আমরা দীর্ঘদিন থেকেই বলছি যে আমাদের দেশের নর্থ ইস্ট একটি বাজার তৈরি করার কথা ছিল, সেটি আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে যাচ্ছে কিনা বা সেটি যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ আপনি মনে করছেন? বাংলাদেশের ব্যবসা এবং নর্থ ইস্টের ব্যবসা কম্প্যারিজন করতে হবে। অবশ্যই নর্থ ইস্ট ইকোনমি ইজ নট ইয়েট অ্যাজ ডেভেলপড অ্যাজ উই ওয়ান্ট ইট টু বি। এর রেস্ট অফ ইন্ডিয়াতে যদি ব্যবসা 10 হয় তাহলে ওখানে ব্যবসা 1 বা 2 এর মধ্যে লিমিটেশন আছে। সো আমরা যদি আমাদের এক্সপোর্ট টু নর্থ ইস্ট দেখি, কোয়ান্টাম কিন্তু খুব একটা না, বাট ওখান থেকে আবার আমদানি আবার কম, এক্সপোর্টটা বেশি। কিন্তু বাংলাদেশের ওয়েস্টার্ন সাইডে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে আমাদের আমদানি যদি 10 হয় তাহলে রপ্তানি মাত্র 1 বা 1.5। এইটা হলো সিচুয়েশন। এখন আমাদের শফিকুল সাহেব যেটা বলছিলেন যে অ্যান্টি ডাম্পিং এবং এই যে বাধাগুলোর কথা বলছেন, শফিকুল আলম সাহেব যেটা বলছেন, এই বাধা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু এই বাধা কিন্তু সরকার থেকে করে না, সরকারকে কেউ না কেউ প্ররোচনা করে। এবং হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট যে ওখানে যে যারা মিল মালিক আছে, একটু মারওয়ারি ধরনের লোকরা, ওদের সাথে আমি যখন ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, আই মেড দেম অ্যারাউন্ড 2014, 16, 15 এরকম। আমি দেখলাম যে ওরা সরকারের কথা বলে কিন্তু আসলে কিন্তু ওরাই কলকাঠি নাড়াচ্ছে। এবং ওখানে আমাদের $300 মিলিয়ন মতো রপ্তানি ছিল, এটা কিন্তু আমার আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সুখের কথা এইটাই, এই কয়েকদিন আগেই কমার্স সেক্রেটারি লেভেলের মিটিং হলো, সেখানে আমি ক্লোজিংয়ে আমি ছিলাম, এবং সেখানে আমাদের কমার্স সেক্রেটারি সাহেব একটু আনন্দের সাথে ঘোষণা করলেন যে এই অ্যান্টি ডাম্পিংয়ের ব্যাপারে তারা একটা ফলশ্রুত কিছু পাচ্ছেন।
পজিটিভ ইন্ডিকেশন পেয়েছেন। তার মানে কি? তার মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু সবসময় চেষ্টা করছেন হাউ টু সাপোর্ট দ্য ইন্ডো বাংলা ট্রেড, এবং এটা নিয়ে কোনো ডাউট থাকা উচিত না। এবং আমরা যখন ভারতে মিটিংয়ে গিয়েছিলাম, তারা সবসময় আমাদের চেম্বারকে বলেছে, যেটা ফেডারেশন থেকে যাই বা ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার থেকে যাই, যে তোমরা নন ট্যারিফ ব্যারিয়ার এবং ট্যারিফ ব্যারিয়ারগুলো রেইজ করো, আমরা সলিউশন করে দেবো। উই ডু নট ওয়ান্ট এনি সর্ট অফ ব্যারিয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এগুলোর কিন্তু পিছনে আমাদের ডক্টর মোশাররফ রহমান ভাই আছেন, ডক্টর গাওয়ার রিজভী সাহেব আছেন, ওনারা কিন্তু এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয় সরকারি লেভেলে, পলিসি লেভেলে। অ্যাজ এ পলিসি, ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট টু রেস্ট্রিক্ট বাংলাদেশ এক্সপোর্ট টু ইন্ডিয়া। ইনফ্যাক্ট লাস্ট যে সময় কোভিডের আগে আমরা গিয়েছিলাম, তখন ওনাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা বলছেন, প্লিজ এক্সপোর্ট মোর টু আস, উই নিড ইট। তো এইটা হলো চেঞ্জ অফ মাইন্ডসেট। আর কেন এটা হচ্ছে, কারণটা বুঝতে হবে। যে কোনো দেশ খুব বড় হলে তার আশেপাশের নেবারদের প্রতি তার একটা আকর্ষণ আসে, যে তারা আমার বলয়ের আন্ডারে আছে। ভারত দেখছে চায়না ওখান থেকে বত্তাত্তর করে উঠে যাচ্ছে। আমরা তো খুব লাকি যে ট্রাম্পের সাথে চায়নার বনিবনাটা ঠিকমতো হয় নাই, যার ফলে চায়না কিন্তু বেশ একটা কঠিন একটা সমস্যার মধ্যে ইউএসের সাথে পড়েছে। তার কিন্তু অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাব। আরেকটা চেঞ্জ হয়েছে মিয়ানমারের সমস্যা। মিয়ানমার চায়না কিন্তু মোটামুটি একই কাতারে চলে আসছে। মিয়ানমারে যে ইনভেস্টমেন্টগুলো ছিল বা প্রপোজ ছিল, সেগুলো কিন্তু আমার বাংলাদেশের দিকে আসবে। আমি সবসময় আইবিসিসি থেকে ইদানিং বারবার করে বলছি যে আসুন ভারত বাংলাদেশ যৌথ মিলে এইসব বড় বড় ইনভেস্টমেন্টে নিয়ে আসেন। কারণ এখনও তো আমরা 4-5 বছর 6 বছর এনি প্রোডাক্ট টু ইন্ডিয়া আমরা কিন্তু জিরো ডিউটি পাঠাতে পারছি। আজকে আমরা হিরো কোম্পানির মোটরসাইকেল ভারতে পাঠানোর প্ল্যান করছি, জিরো ডিউটি। টাটা গাড়ির পিক আপগুলো আমরা ভারতে পাঠানোর প্ল্যান করছি। এরকমভাবে অনেকে আজকে ভারতে রপ্তানি দিয়ে দিচ্ছে। আমরা কদিন পরে আমরা কাগজ পাঠাবো, A4 কাগজ রপ্তানি করব ভারতে। তো মেইন যেটা বলার চেষ্টা করছি, দি ট্রাস্ট ফ্যাক্টর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট লেভেল, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। উনি এই ট্রাস্ট ফ্যাক্টরটাকে স্ট্যাবলিশ করেছেন, যেভাবেই হোক ইট ইজ বিন স্ট্যাবলিশড নাও। আমরা যদি দেখি লাফার্জ, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ইনভেস্টমেন্ট, বা ইন্ডিয়া বাংলাদেশের দুই জায়গাতে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি চলছে, যার সম্পূর্ণ কাঁচামাল কিন্তু ভারতে। আপনি দেখেন আমাদের এই অক্সিজেনের শর্টেজ হয়ে গেল এই কোভিডের সময়, অক্সিজেন ট্যাঙ্ক সহ এই ভারতে চলে আসছে আমাদের জন্য। কেউ কিন্তু জানে না যে এতটা শর্টেজ আমাদের অক্সিজেন হয়ে গেছিল। ভারত যদি এখন সেই সাপোর্টটা না করতো তাহলে হতো। আজকে দেখেন অনেক দেশ কিন্তু ভ্যাকসিন পায় নাই, পয়সা দিয়েও কিনতে পায় নাই, কিন্তু দেখেন আমাদের সরকার কীভাবে করলো। ভ্যাকসিন কিন্তু আমরা পেয়েছি, আমিও ভ্যাকসিন রেখে দিয়েছি, আমার কিন্তু কোনো পয়সা লাগে নাই। এই যে প্রো পিপল থিঙ্কিং এবং ইন্ডিয়া বাংলাদেশের যে ট্রাস্ট ফ্যাক্টরটা, দিস ইজ হোয়াট উই আর লুকিং ফর অল দিস ইয়ার্স। এখন আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে আমাদের এটাকে আরও গ্রেটার হাইটসে নিতে হবে থ্রু মিউচুয়াল ইনভেস্টমেন্টস। আজও বাংলাদেশ আমাদের কোনো ইনভেস্টমেন্ট করার মতো জায়গার সুযোগ দিচ্ছে না। উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন নর্থ ইস্ট, কিন্তু স্যাররা ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনও ক্লোজ রাখছে। হি হ্যাজ টু ওপেন ইট আপ। অ্যাট লিস্ট 10% অফ আওয়ার এক্সপোর্টস টু ইন্ডিয়া যদি আমাদেরকে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেয়, তাহলে আমরা কিন্তু ওখানে কিছু ইনভেস্টমেন্ট করে কাঁচা মালটারে সেমি কাঁচা করে সেমি পাকা করে নিয়ে আসবো, বাকিটা আমরা এখানে করবো, দিতে হবে। এবং যারাই করতে পেরেছে, সিম্পল এক্সাম্পল প্রাণ, ওরা একটার থেকে এখন অনেকগুলো ইন্ডাস্ট্রি করতেছে। আজকে কিন্তু প্রাণ তারা রিভারাইন রুটে তার প্রথম চালান দিল অফ লিচি জুস। তো এগুলো তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। সো লেট আস ট্রাই টু থিঙ্ক পজিটিভলি। ভারত বিশাল একটি ইকোনমি, তার সাথে তাদের প্লাস পয়েন্টগুলো আমরা নিয়ে আমাদের আগাতে হবে। এবং আল্লাহর রহমতে এই চায়না মিয়ানমারের এই ঝামেলাটা আমাদের জন্য খুব সাপে বড় হয়েছে। আসবো আবার আপনাদের কাছে, তার আগে আমি একটু শফিকুল আলমের কাছে জেনে আসি। যেমন শফিকুল আলম, আপনি শুনছিলেন শুল্ক অশুল্ক বাধার ব্যাপার বা অ্যান্টি ডাম্পিংয়ের ব্যাপারে আমরা আলাপ করছিলাম। এর পাশাপাশি আরেকটি বিষয় আমরা প্রায় অর্থনৈতিক সম্পর্ক যখনই আলাপ করি তখন এই কথাটিও ঘুরে ফিরেই আসছে, সেটি অর্থনৈতিক যে বৈষম্য, বাণিজ্য বৈষম্যের কথা। এবং বাণিজ্য বৈষম্যের কথা আসলেই
রপ্তানি এবং আমদানির যে ঘাটতি সেটির কথা বলা হয়ে থাকে, কিন্তু এটা বোঝার জন্য আমি বলছি, আপনি বিষয়টি আরও ক্লারিফাই করবেন যে সব দেশের সাথেই কি আমদানি রপ্তানিকে আসলে বৈষম্য হিসেবে দেখবার সুযোগ আছে কিনা। কারণ জনাব আব্দুল আহমদ যে কথা বলছিলেন এবং আমরা অন্যান্য সবাই যে জানি, ভারতের যে অর্থনীতি এবং আমাদের যে অর্থনীতির আকার, তাতে করে আমাদের তো আসলে হয়তো গ্যাপটি কমিয়ে আনার বিষয়, কিন্তু একেবারেই কাছাকাছি যাওয়ার বা সেই জন্য তো সুযোগ নাই। সেক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে যে আমদানির চেয়ে রপ্তানি যদি কমও হয় সেটিও এক অর্থে ভালোই বলা যেতে পারে নাকি, আপনি বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? এটা আমার মনে হয় যে আমাদের পলিটিশিয়ানদের ফেইলুর, যে এই জিনিসটুকে এটা আসলে আমাদের যে নিউজ পেপার যে অডিয়েন্সকে এটা কোনোদিনও ভালোভাবে এক্সপ্লেন আমরা করতে পারিনি। আসলে যে এই যে বাণিজ্য বৈষম্য থাকাটা যে আসলে সত্যিকার অর্থে এটা একটা আসলে নিউজই না। অনেক ক্ষেত্রে আমার সাথে আপনার বাণিজ্য বৈষম্য থাকতে পারে এবং ওইটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা আমার বেনিফিটের জন্যই হতে পারে। আমাদের সাথে তো চায়নার আরো বেশি বড় বাণিজ্য বৈষম্য, আমরা কি এটা নিয়ে অনেক বেশি কথা বলি? এটা আসলে কারণ আমরা চায়না থেকে প্রচুর র মেটেরিয়াল আনি এবং সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও একই জিনিস। আমরা যে চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ না আনে, আমাদের এখানে পেঁয়াজের দাম কোথায় যে ঠেকবে? তো এই জিনিসগুলো আসলে আমার যেটা মনে হয় যে এইটা আমাদের অনেক ক্ষেত্রে একটা জার্নালিস্টিক ব্যর্থতা, যে এই জিনিসটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা যে সত্যিকার অর্থে এইটাই বাণিজ্য বৈষম্য সবসময় থাকাটাই যে খুব ম্যাসিভ কোনো ইয়ে না। আপনি দেখবেন যে চায়না এবং ইউএস এর সাথেও এই ধরনের ইয়ে আছে, বা একসময় জাপান আর ইউএস এর সাথে এই বাণিজ্য বৈষম্যগুলো ছিল। তো এটা আসলে খুব বেশি আমার মনে হয় এটা কোনো মেজর ফ্যাক্টর না। যেটা দেখতে হবে যে আমাদের সাথে আমাদের এবং ওদের ইকোনমিক যে কোঅপারেশনটা এটা কতটা আমাদেরকে হেল্প করছে এবং কতটা ওদের সাথে আমাদের একটা সম্পর্কে ডিপেন্ডিং, ইকোনমিক ইন্টিগ্রেশনে ডিপেন্ডিং হচ্ছে। এবং এটা দেখতে হবে যে সামনে আমরা আরো কত দূর এগোচ্ছি। আমরা এই যে এখন যে ট্রানজিট বা ট্রান্সশিপ যাই শুরু করি, এটা আসলে লং টার্ম আমরা কতটুকু আমরা এগোবো, বা এর ফলে আমাদের এখানে কতটা জব তৈরি হবে, কি ধরনের ইকোনমিক এক্সপানশন হবে, কি ধরনের ফ্যাক্টরি এখানে সেট আপ হবে, এগুলা দেখার বিষয়। আমার মনে হয় বাণিজ্য বৈষম্য যে ইয়েগুলো ইদানিং অবশ্যই এটা নিয়ে অত বেশি আমি লেখাও দেখি না। এটা অনেক আগে এটা নিয়ে অনেক বেশি লেখা হতো এবং পুরোটাই আমার যেটা মনে হয় যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অনেক ক্ষেত্রেই অভাবের কারণে। আরেকটি বিষয়, ভারতীয় যে পণ্য আমদানির ক্ষেত্রে ক্রেডিট লাইন বাংলাদেশকে দিয়েছে ভারত, সেই জায়গাতেও ঋণের যে শর্ত সেগুলোর ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় কিনা আরেকটু শিথিল করা, বা সেই জায়গাতে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, অবশ্যই, কারণ ইন্ডিয়ার সাথে আমরা যেগুলো ক্রেডিট ওরা তো কয়েকটা লাইন অফ ক্রেডিট আমাদেরকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউজ পেপার গুলো যদি দেখেন, আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কয়েকটা রিপোর্ট দেখেছি যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই প্রজেক্টে ওদের যেহেতু এক ধরনের ইয়ে থাকে যে 65 বা 70% ওদের কোম্পানি বা ওদের একটা উৎস থেকে একটা প্রোডাক্ট আমরা ইউজ করব, সেগুলো থাকার ফলে যেটা হয় যে এটা আমাদের প্রজেক্ট গুলোকে আননেসেসারি ডিলেইং করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের আরো ইয়ে করতে হবে, মানে নেগোসিয়েশনের জায়গাগুলো আরো একটু স্ট্রং করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি শুনে আসছি ডক্টর বশির রহমান, আপনি শুনছিলেন এই আমাদের যে নেগোসিয়েশনের জায়গায়, সেই জায়গায় কতটা নেগোসিয়েট করতে পারছি আমরা। ভারতের সাথে আমাদের যে এই ঋণ চুক্তি, এটা অনেক কিছু আমরা জানি না বা প্রকাশিত হয় নাই, বা যারা এটা ব্যবহার করেন তারা জানেন। ওইখানে যে শর্ত যেটা আছে সে হলো ন্যূনতম 65% জিনিস ভারতের থেকে আনতে হবে, আর 25% আমরা দেশের থেকে আনতে পারি, কিন্তু অন্য কোনো দেশের থেকে না। তো অন্য কোনো দেশের এই যে নিষেধের জন্য একটা যুক্তিও আছে। যুক্তি হলো যে ভারতের কাছ থেকে আমরা ঋণ নিয়ে আর এক দেশের থেকে আমদানি করব, তার রপ্তানি বাড়বে। তো ভারত ইনডিরেক্টলি তার যে কম্পিটিটর তাকে সাহায্য করছে এবং আমরা সেখানে তাদের শিখণ্ডী হিসেবে কাজ করছি। কিন্তু ওইখানে আবার একটা আছে যে এই বিশেষ ক্ষেত্রে এই 35 আর 65% যে নিয়মটা আছে এটা ভারত শিথিল করতে পারে। এখন আমাদের যেটা সুবিধা বা অসুবিধা যাই বলেন, যেটা হয়েছে সে হলো যে ভারত অন্যান্য দ্বিপাক্ষিক ঋণ যে আমরা নেই, সেখানে প্রকল্পগুলো আগে ঠিক করা হয় এবং সেই প্রকল্পটা যে দেশ থেকে আমরা ঋণ নিচ্ছি তারা সেই প্রকল্পে অর্থ দেবে কিনা সেটা ঠিকঠাক করার পরে চুক্তি সই হয়। ভারতের সাথে যেটা হচ্ছে সে হলো
তারা মোট কত দেবে আমাদেরকে সেইটা ঠিক হয়, এবং পরেরটা কবে আসবে তার কোনো নির্ধারিত সময় নাই। প্রথমটা শেষ হলেই দ্বিতীয়টা আসতে পারে, সেই একটা সুবিধা আছে। তো এইটা যেটা আমাদের এখানে যে অ্যাকচুয়ালি যে অসুবিধাটার জন্য দাঁড়িয়েছে, সে অসুবিধাটা হলো যে আমরা এই ঋণ চুক্তি করার পরেই মোট কত দেবে সেটা বলার পরেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দাবিটা উত্থাপন করে। দাবি উত্থাপন করে তারা একটা প্রকল্পের জন্য টাকা নেয়, এবং কতদিন পরে তারা বলে যে না, এই প্রকল্পটা আমরা নেব না, আমরা অন্য একটা প্রকল্প নেব। তখন আবার নতুন করে প্রকল্পটা বাছাই করতে হয়। তো আমরা একটা চেষ্টা করছি যে অন্যান্য দ্বিপাক্ষিক যে ঋণ আমরা নেই, সেই ঋণের শর্ত এবং এই ভারতের সাথে যে ঋণের শর্ত, এই দুটো শর্তের ভিতরে কি পার্থক্য আছে। তো সেখানে আমার এমনিতেই সমীক্ষা না করে আমার যেটা ধারণা, সেই ধারণাটা হলো যে কোন জায়গা থেকে আমদানি করব সেইটা সব চুক্তিতেই, সব দ্বিপাক্ষিক চুক্তিতেই সেই দেশের যেটা রপ্তানি করবে তারা, বা যে কাজটা আমাদের জন্য করবে সেটা থাকে। আমাদের দেশের যদি থাকে তাহলে তো আমি দেশের থেকেই কিনতে পারি, আমার তো তাহলে বাইরে যাওয়ার দরকার পড়ে না, আমি টাকা দিয়ে সেটা কিনতে পারি। আর একটি হলো যে এই 35 আর 65 এটা খুব সহজে রক্ষা করা যায় যদি যে সকল প্রকল্পের ইম্পোর্টেড কন্টেন্টস বেশি সেগুলো নেই আমরা। কিন্তু আমরা বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই অবকাঠামো, বিল্ডিং, জমি টমি ইত্যাদি যেখানে দরকার হয় সেইগুলো আমরা নেই, এবং এটাকে মোটামুটি ওই প্রজেক্ট যারা করেন বা প্রজেক্ট যারা নেন তারা মনে করেন যে এটা বাংলাদেশে যে টাকা পাই তারই একটা অতিরিক্ত কিছু ভারতের কাছে বললেই দেবে। তো আমার কাছে মনে হয় যে এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা খুব সম্মানজনক নয়, খুব যুক্তিসঙ্গত নয়। ভারত আর একটা দেশ, তাদের কাছ থেকে আমরা ঋণ নিচ্ছি, ঋণের যে সকল নিয়ম নীতি আছে সেগুলো আমরা নেব, এবং অন্য দেশের তুলনায় যদি ভারতের নিয়ম নীতিগুলো আরও বেশি কঠিন হয় আমরা নেব না সেটা। এবং আপনি যদি দেখেন যে আমাদের বছরের শুরুতে যে পরিমাণ টাকা আমরা ব্যয় করব বলি, এই রেভিনিউ বাজেটটা নয়, কারণ রেভিনিউ বাজেটটা ধরাই আছে কত মাইনে দেবেন, কী খরচ করবেন। ডেভেলপমেন্ট বাজেটে যে টাকাটা খরচ করব বলি, বছরের শেষে দেখা যায় যে আমরা হয়তো 90-85% পর্যন্ত খরচ করতে পারি, পুরোটা খরচ করতে পারি না। তো সেখানে আমাদের একটা খরচের দুর্বলতা আছে, যেটা আমাদের দিক থেকে যে সকল ত্রুটিগুলো আছে সেগুলো দূর করলে আমরা এটা করতে পারবো। আর একটি হলো যে ভারতের সাথে যারা এই করেন, যে সকল প্রজেক্ট এজেন্সি ভারতের সাথে কাজ করে, তাদেরও বোধহয় একটা দীর্ঘদিনের থেকে অভ্যাস হয়ে গেছে যে ভারতের কাছে গেলেই বোধ আমরা ঠকে যাব। তো সেজন্য অনেক সময় অনেকটা স্ট্যান্ড অফ রিলেশনশিপ নেয়। আমার কাছে যেটা মনে হয়েছে ভারতের সাথে আলাপ আলোচনা করে, অন্যান্য সময়ে কথাবার্তা বলে, যে ভারত যদ্দূর সম্ভব আমাদের প্রয়োজনটা মেটাতে চায়, কিন্তু সেই মেটানোটা হলো যে ভারত আরও তো একাধিক দেশকে সাহায্য দেয়, ঋণ দেয়, সেই জন্য ওদের যে স্ট্যান্ডার্ড ক্লজেস আছে সেগুলো থাকছে। তার সাথে ওই অতিরিক্ত ক্লজ হলো যে ক্ষেত্র বিশেষে এই 35 এবং 65%টাকে পরিবর্তন করা যেতে পারে, অনেক ক্ষেত্রে তারা করেছেও। আচ্ছা, আরেকটি হলো যে আপনি যদি দেখেন যে রেলওয়েতে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেড়েছে, বাংলাদেশের নিজের সম্পদেও এবং ভারতীয় সম্পদেও। এবং রেলওয়েতে আপনি যদি একটু ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে রেলওয়েতে ইনভেস্টমেন্ট 71 সালের পরে বা 47 সালেও পরে বলা যায় রেলওয়েতে নতুন ইনভেস্টমেন্ট হয়নি, খুবই কম। ভারতের ঋণ আসার পরে এবং সরকারের দিকে নজর দেওয়ার পরে রেলের ইনভেস্টমেন্ট অনেক বেড়েছে, এবং সেই ইনভেস্টমেন্টের পেছনে যে যুক্তি সে হলো যে ভারতের সাথে ট্রেনে যাতায়াত, পণ্য পরিবহন অনেক বাড়বে, সেজন্য রেলের ইনভেস্টমেন্টটা করা আমাদের উপকারে আসবে। তো সেজন্য আমার মনে হয় যে আমরা যেটা বলি যে ভারতের এই যে শর্ত এত নিতে হবে বা এত অংশ নিতে হবে না, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সকল দেশের সাথে এটা আছে। যদি দেখেন যে চীনের সাথে আমরা যে চুক্তি করি, সেখানে চীনের থেকে কী জিনিস আনতে হয়, চীনের শ্রমিক, চীনের ইঞ্জিনিয়ার সবই থেকে, কিন্তু এখানে বরং একটু বেশি সুবিধা আছে যে আমি দেশের থেকে কিছু জিনিস নিতে পারি। কিন্তু ওই দুর্বলতাটা ওইখানেই যে টাকাটা মনে করি আমার নিজের টাকা, আমি প্রজেক্টের মধ্যে একটা টাই আপ করার পরেই প্রজেক্ট বদলাতে থাকি যে এই প্রজেক্ট না অন্য প্রজেক্ট নিব, সেই জন্য আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। এবং আরেকটি হলো ভারতের ঋণ কিন্তু নমনীয় ঋণ,
আচ্ছা, এটা 0.75 হলো সুদ। তো এই যে স্ট্যান্ডার্ড হলো 5%, এই বাকি যে 4.25% যেটা, এটা ভারত সরকার এক্সিম ব্যাংকে দিয়ে দেয়। এক্সিম ব্যাংকের এই যে হিসাব, সেই হিসাবে সে 5% পাচ্ছে, কিন্তু আমার হিসাবে আমি 0.75% দিচ্ছি। এটা কনসেশনাল লোন। আচ্ছা আচ্ছা, এটি একটি বিষয়। আর জনাব আব্দুল মাতলুব আহমদ যেটি বলছিলেন যে আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছে তাদের বিজনেস এক্সপানশনের জন্য যেই সুবিধাগুলো আসলে দেওয়ার কথা উনি বলছিলেন, সেই জায়গায় গভর্নমেন্টের পলিসিটা কি? মতলব আমাদের মনে থাকতে পারে, সরকার একসময় একটা ছোট কমিটি করছিল যে এই বিষয়টা বিবেচনা করার। আমি ওই কমিটির কনভেনার ছিলাম। আমি চেয়ারম্যান বলি না, চেয়ারম্যান খুব বড় জিনিস হয়। তো আমার যেটা অ্যাপ্রোচ ছিল সে হলো যে এইখানে বাংলাদেশ ব্যাংক বা সরকার সরাসরি জড়াবে না। সরকার নীতি ঠিক করে দেবে যে এই নীতিতে আমরা বিদেশে ইনভেস্টমেন্টের জন্য টাকা দিতে পারি, কিন্তু ব্যাংক তাকে ঋণ দেবে। তো ব্যাংকের ঋণ দিলে ব্যাংকের যে নিজস্ব ব্যাংকের পোর্টফোলিওতে যে ফরেন কারেন্সি থাকার কথা সেটা কমে গেল। তো কেন্দ্রীয় ব্যাংক একটা দায়িত্ব নেবে যে ও যদি ঋণ দিয়ে থাকে তাহলে ওর যে এই আমদানি রপ্তানি বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য বৈদেশিক মুদ্রার সরবরাহ কমে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেই সরবরাহটা মিটাবে। কিন্তু ওই প্রকল্পটা যেখানে সে বিনিয়োগ করতে চায় সেটা গ্রহণযোগ্য কিনা, সেটার গুণাগুণ কী ইত্যাদি সবই ওই ব্যাংক ঠিক করবে। তাহলে এই ব্যাংকের পর একটা দায় চলে গেল এবং সে কুঋণ দেবে না, সে ভালো লোককে ঋণ দেবে। রাইট। আমাদের যে ঋণের ডিফল্ট যেটা, সেটার থেকে আমাদের সাবধান হতে পারি। কিন্তু কোনো এক সময় এসে আমি ওর সাথে আর সংযুক্ত নাই। তো এরপরে ব্যাংক কী করেছে আমি জানি না, তবে অনেকের কাছে শুনেছি যে কেস বাই কেস তারা বাংলাদেশ ব্যাংক একটা অনুমতি দেয়। কেস বাই কেসের অসুবিধা হলো যে আমি বিনিয়োগকারী হিসেবে যদি ঠিক করি যে কোনো একটা দেশে আমি বিনিয়োগ করব, সেই দেশেরও তখন একটা স্বার্থ থাকে যে আমার কাছ থেকে বিনিয়োগ পাবে, এবং ওই জায়গাটা যদি বিনিয়োগের জন্য ভালো জায়গা হয় তাহলে আমি একা না, আরও 10 দেশের থেকে সেখানে বিনিয়োগ করার জন্য আসে। তো আমি বিনিয়োগ করার জন্য একটা কম্পিটিশন ফেস করতেছি। সেখানে নীতিগুলো যদি বলা হয় যে এই বিষয় বিবেচনা করে যদি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয় আপনার প্রস্তাব, তাহলে আপনার ব্যাংক আপনাকে লোন দিতে পারবে। আমি এই দায়িত্ব নিচ্ছি কেন্দ্রীয় ব্যাংক হিসাবে যে ও ভালো লোক, ভালো বিনিয়োগকারীকে যদি ভালো ঋণ দিয়ে থাকে, ওর যে এই আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য যে টাকা দরকার, যদি ঘাটতি হয় সেই ঘাটতিটা আমি পূরণ করব। তাহলে একটা হলো যে ব্যাংকও সাবধান হয়, আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে সেটার উপর অযথা চাপ পড়ে না, এবং ওই বিদেশের যে ইনভেস্টমেন্ট হয় সেই ইনভেস্টমেন্টের মানটাও ভালো হয়। কিন্তু আমি বললাম যে পরে আমি ওটার সাথে ছড়ে গেছি, সেজন্য বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মাতলুব আহমদ। আমরা শেষ দিকে আছি, আপনি যুক্ত করবেন। ওয়েল, সবচেয়ে আগে যদি ইনভেস্টমেন্টের ব্যাপারে বলি, মুশিউর রহমান স্যার তো সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমরা স্টিল ওয়েট করছি। আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, এক্সপ্যানশনের জায়গায় যদি আমরা বাংলাদেশ ছাড়াও যদি আশেপাশে কিছু পাই, সেটা যদি আমাদের দেশকেও গড়ে তুলতে পারে, আমরাও গড়ে উঠতে পারি এবং সেখানেও আমাদেরও সুনাম গড়াতে পারি, এটা আমাদের জন্য খুব আইডিয়াল হবে। উই স্টিল ওয়েটিং ফর এ পলিসি টু কাম আউট ফ্রম দ্য গভর্নমেন্ট। কেস টু কেস আমরা চাচ্ছি না, আমরা একটা ব্ল্যাঙ্কেট চাই, বাট উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট। এখন আসেন ক্রেডিট লাইন। ক্রেডিট লাইনটা খুব হুড়াহুড়ি করে দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু অতটা চিন্তা ভাবনা করেনি। আজকে কিন্তু ভারত সরকারও চিন্তা করছে, যেটা মশিউর স্যার বললেন যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। ইনফ্যাক্ট প্রজেক্টই নাই, কিন্তু প্রজেক্টে লোন হয়ে গেছে। মানে গাড়ি আগে থাকবে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে এখন, যার ফলে এটা 2বার 3বার করতে হচ্ছে। এবং সরকারি রুলস কিন্তু খুব স্ট্রিক্ট, মনে হয় যেন কিছুই কোথাও নাই, কিন্তু ইট ফলোজ এ সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন। এটা 50 বছর পরেও কিন্তু ইউ ক্যান সি দ্য কী হয়েছিল। সো সেইখানে আজকে ভারত সরকারও চিন্তা করছে হাউ টু অ্যামেন্ড দিস পলিসিস অ্যান্ড মেক ইট ইউজফুল। আমাকে বললো $4 বিলিয়ন দিবে, আমার 400 মিলিয়ন দিতে পারে না। যাও 200 করেছিল ওটা গ্রান্টে দিয়ে দিয়েছে। ইউটিলাইজেশন অফ দ্য লাইন অফ ক্রেডিট ইজ ভেরি পুয়ার
এটাতে অবশ্যই চেঞ্জ আসবে। আরেকটা হচ্ছে যে আমরা যদি দেখি এই যে ব্যালেন্স অফ ট্রেড নিয়ে যে কথাবার্তা হলো, সেখানে আমাদের প্রোডাক্ট আরও ভালো ভালো প্রোডাক্ট আনতে হবে। যেমন এডিবল অয়েল, ইন্ডিয়াতে হিউজ ডিমান্ড। আমরা এখানে এসএজেডে এডিবল অয়েল করে উই শুড বি এক্সপোর্টিং ইট টু ইন্ডিয়া ডিউটি ফ্রি। ওকে, তো এই এডিবল অয়েল, আর যদি আমরা সিমেন্ট অ্যান্ড স্টিল তো আছেই, চলছেই। অন্যদিকে দেখেন গরু দিল থামিয়ে, বাংলাদেশ ইনশাল্লাহ 3 বছরের মধ্যে আপনারা গরুর লোন টোন দিলেন খুব কম পয়সায়, উইদিন 2 to 3 years we have enough cows। আমাদের গরু না আসলে চলে, আর দাম বাড়ে না। পেঁয়াজটা আমরা শিক্ষা নিয়েছি, পেঁয়াজ নিয়ে এখন কাজ চলতেছে। আমি আশা করি আর 3-4 বছরের মধ্যে আমরাও পেঁয়াজের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। পেঁয়াজের স্টোর আছে, সিজনে স্টোরে রাখবেন, অফ সিজনে বের করে বেচবেন, ওগুলো আনতে হবে। দিস আর নিউ কনসেপ্টস। এখন আসেন মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, যেটা স্যার বলছিলেন। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ইজ দি ওয়ে টু সলভ দ্য প্রবলেম ইন এ শর্টকাট ওয়ে। মানে ইমিডিয়েটলি সবগুলো লাগবে। খালি নদী হলে কখন ড্রেজিং করব, কখন যাব, কোন দিনে আসবো, কোন দিন যেতে পারবে না, এইসব ঝামেলা নাই। উই হ্যাভ টু ইউজ রেলওয়েজ, যেটা আমাদের এবারে কোভিডে কী করলাম আমরা, পশ্চিম বাংলা বন্ধ করে দিল। আরে কোনো গাড়ি আসে না, আমরা গাড়ি বেচবো কোত্থেকে? আমাদের তো ইকোনমি 2 মাসের মধ্যে সচল হয়ে গেছে, গাড়ি তো লাগবে। তখন এগেইন থ্যাঙ্কস টু ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশের গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা রেলে আমাদের গাড়ি শিপমেন্ট অ্যালো করে দিল। এবং এই মাসে আমার 4 রেক গাড়ি, মানে প্রায় 400-500 গাড়ি আসবে রেলে। তো এই যে মাল্টিমোডাল বা মাল্টি টাইপ অফ ট্রান্সপোর্টেশন ইজ ভাইটাল। তাদের নদী পথ, এবং আমি এটা সাজেশন দেবো আজকে, স্যার যিনি আছেন, 5000 ভ্যান, 5000 কন্টেনার ক্যারিয়ার উভয় দেশে চলতে পারবে এমন জয়েন্ট রেজিস্ট্রেশন করে আপনি অ্যালাউ করেন। আমরা যে যে দেশ আপনি চাচ্ছেন, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, কিংবা অনলি ভারত বাংলাদেশ, আমরা দিয়ে দেবো। এরা এখানে এই কাজই করবে, যে আমাদের 2 দেশের মধ্যে ট্রান্সপোর্টেশন করবে। লাস্টলি এটাই বলবো যে আজকে আমরা উই আর হ্যাপি। আমরা দেখবেন যে ফেনীর উপরে যে ব্রিজটা তৈরি হয়েছে, এটা মোদি সাহেব লঞ্চ করেছে। এটা আমরাও এই 14-15 সালের দিকে, না তার 2-1 বছর আগে হবে, 8টা চিফ মিনিস্টার নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। উনি বলছেন তুমি ব্রিজের টাকা দাও, আমি তোমার পারমিশন দেবো। তারা ব্রিজের টাকা দিয়েছে, আজকে আমরা দেখছি। এখন সাউথ ত্রিপুরা ইজ অনলি 72 কিলোমিটার্স ফ্রম চিটাগং। তার মানে কি, অল অফ নর্থ ইস্ট ইজ নাও ওপেন টু আস। ফাস্ট এবং হিউজ ইনক্রিজ অফ বিজনেস হবে, বোথ ফর নর্থ ইস্ট অ্যান্ড ফর বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমাদেরও সেই প্রত্যাশা। জনাব শফিকুল আলম, শেষ করব 20 সেকেন্ড, যদি কিছু যুক্ত করেন। আমি মতলুব ভাইয়ের সাথে অনেকাংশে একমত। আমার মনে হয় যে মাল্টিমোডাল আমরা যদি কানেকশন গুলো হয় সেই ক্ষেত্রে, এবং যেই ব্রিজটা হলো, অবভিয়াসলি আপনি যদি হিস্ট্রি দেখেন, ওই রিজিয়নটা যে ত্রিপুরা, চিটাগাং, এদের এই পুরো রিজিয়নটার কিন্তু হিস্ট্রিতে এদের মানে পুরো, আমার যেটা মনে হচ্ছে যে চিটাগাং পোর্টের পুরো ন্যাচারাল হিন্টারল্যান্ড কিন্তু পুরো নর্থ ইস্ট। তো ওইখানে ওদের সাথে আমাদের ইকোনমিক যে এক্সপানশনটা, এটার বেনিফিটটা আমরা পাবোই এক সময় না এক সময়। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।